ডার্বি ফ্যাশন যে পেজটা আমরা তৈরি করছি, এখানে আমাদের যে ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে পোস্ট কিভাবে করব সেগুলো আমরা দেখাইছি, কিন্তু কি পোস্টগুলো কিভাবে বুস্ট করব সেইখানেও আমাদের যেটা দেখার বিষয় ছিল যে আমরা এখান থেকে কোন মেসেজটা দিব, মেসেজগুলো দিলে কিভাবে কি চেঞ্জ হয়। এক্সাম্পল, বাটনটা দিলে আমাদের কি উপকার হয় সেটা নিয়ে আমরা একটু দেখি। দেখেন আপনার এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বর্তমানে দেওয়া আছে, এই জন্য ডান পাশে অ্যাডের ছোট একটা ভিউ আছে আপনাদেরকে দেখানোর জন্য। হোয়াটসঅ্যাপ পাশে দেওয়া আছে, আমি যদি এখানে সেন্ড মেসেজ দিই তাহলে ওখানে চলে আসবে হোয়াটসঅ্যাপের পরিবর্তে সেন্ড মেসেজ। দেখেন এখন হোয়াটসঅ্যাপ নাই, এখন আছে সেন্ড মেসেজ। বুঝতে পারছেন তো নিশ্চয়ই? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে যে ওয়েলকাম মেসেজ। আমরা এখানে চাইলে এই অ্যাডের পারপাজে আমরা কোনো কিছু কমন কোশ্চেন দিতে পারি এবং কিছু জিনিস চেঞ্জ করতে পারি। কিরকম? আপনার মনে করেন এই অ্যাডটা দেখে, আমি গতকালকে এই পার্টটা হয়তো দেখাই নাই, এটা আছে কোথায়, এটা আছে, আমি আবার দেখি। বাটনের নিচেই এডিট ওয়েলকাম মেসেজ। এডিট ওয়েলকাম মেসেজে গেলে কি আসবে? হাই, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এটা কাকে বলবে? ভিজিটরকে বলতেছে। তো এখন আমরা চাইলে এখানে কাস্টমাইজ করতে পারি। হাই, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এরপরে হচ্ছে গিয়ে সাজেস্ট কোশ্চেন ফর পিপল টু আস্ক। যদি কমন কোশ্চেন থাকে আপনার এই ড্রেসের ব্যাপারে, যেমন কমন কোশ্চেন থাকতে পারে যে সাইজ অ্যাভেলেবল আছে কিনা, does this dress size available, এটা একটা কোশ্চেন হতে পারে। সাইজের কথাটা 3 নাম্বার কোশ্চেনে আছে। ও আচ্ছা, ইজ দিস অ্যাভেলেবল ইন মাই সাইজ। আচ্ছা, ক্যান আই সি মোর প্রোডাক্টস, এটা হইতে পারে। তারপর হচ্ছে যে আপনার আরও যদি কমন কোশ্চেন থাকে যে কি কালার, আর কি কি আছে অ্যাভেলেবল, হাউ মেনি কালার অ্যাভেলেবল, এটা হচ্ছে কমন কোশ্চেন। যেমন এর আগে মোস্ট প্রবলি 3 নাম্বার ক্লাস একজন কোশ্চেন করছিল যে এইগুলো আমি কিভাবে দিব কোশ্চেনগুলো। এটা যখন বুস্ট করা হয় তখন মূলত অ্যাডগুলোর কোশ্চেনগুলো রাইজ দিয়ে দেওয়া থাকে, কমন বা ডিফল্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়া থাকে, যেগুলো সবচেয়ে বেশি কমন কোশ্চেন হয়। যদি এমন হয় যে আপনি অন্য কোনো কোশ্চেন ফেস করতেছেন বেশি, সেক্ষেত্রে আপনি এডিট করে দিতে পারবেন পরবর্তীতে। আর এই কোশ্চেনগুলো যে রাইজ হবে, রাইজ করলে কেমন দেখা যাবে, ডান পাশে আপনার একটা এক্সাম্পল আছে প্রিভিউ। প্রিভিউতে আপনি দেখেন যে এখানে ডার্বি ফ্যাশনের নিচে আছে কি, হাই, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এটা হচ্ছে ডার্বি ফ্যাশন বলতেছে ভিজিটরকে। তারপর হচ্ছে যে আপনার কোশ্চেনগুলো আছে, হাউ মেনি কালার অ্যাভেলেবল, ক্যান আই সি মোর প্রোডাক্ট। এখানে ভিজিটর যেই কোশ্চেনটার সিলেক্ট করবে বা ক্লিক করবে সেইটার অ্যান্সার আপনাকে চলে আসবে, অথবা আপনি বটের মতো করে তৈরি করে দিতে পারবেন। এখানে হচ্ছে যে এই কোশ্চেনগুলো ভিজিটর সিলেক্ট করতে পারবে। কথা বুঝতে পারছেন? ডিরেক্টলি তো প্রশ্নও করতে পারবে মানে ওইখানে মেসেজে হ্যাঁ, কাস্টমার। সেটা তো পারবে। এটা হচ্ছে কমন, মানে আপনার ভিজিটরের কষ্ট কমায় দেওয়ার জন্য, যে তার এই ধরনের যদি এই তিনটার মধ্যে যদি কোনো কোশ্চেন ম্যাচ করে যায় যে সে এই কোশ্চেনটা করতে চায়, তাহলে তার জন্য সহজ করে দিল, টাইপ করা লাগতেছে না, ক্লিক করলেই অটোমেটিক চলে আসতেছে। আর যদি এগুলো স্যার এগুলো হচ্ছে ডেমো কোশ্চেন তাই তো? হ্যাঁ, ডেমো কোশ্চেন। যদি তিনটার বাইরে অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে সে তার কোশ্চেনগুলো করবে। জি স্যার। আচ্ছা, ক্লিয়ার তো এই জায়গাটা? জি স্যার, ক্লিয়ার। ভেরি গুড। আচ্ছা, আমি এখানে বাটন সিলেক্ট করলাম, যে বাটনটা ডান পাশে দেখা যাচ্ছে প্রিভিউতে। তারপর হচ্ছে ওয়েলকাম মেসেজ সেট করলাম আমি। এরপর হচ্ছে গিয়ে স্পেশাল অ্যাড ক্যাটাগরি যেটা বললাম, এখানে হচ্ছে যে অ্যাড অ্যাবাউট সোশ্যাল ইস্যু, যেমন ইলেকশন, পলিটিক্যাল ফিগার বা ক্যাম্পেইন, কোনো কিছুর ব্যাপারে এই ধরনের যদি কোনো কিছু হয় তাহলে আপনি এটা ইনেবল করে দিবেন, আর নয়তো আপনার প্রয়োজন নেই। এরপর হচ্ছে যে অডিয়েন্সটা আমি গতকালকে দেখাইছি, আমি কি আজকে আবার দেখাবো? অডিয়েন্সটা প্রয়োজন আছে? যদি ক্লিয়ার না হয় না স্যার, প্রয়োজন নাই স্যার, একটু দেখান স্যার, আমরা গতকাল ক্লাস করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি
দেখাচ্ছি আবার। আপনার এখানে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, আপনি এখানে টার্গেট করবেন কাদের কাছে আপনার অ্যাডগুলো যাবে। অডিয়েন্স ডিটেলস, আপনাদের এখানে গতকালকে যেটা বলছিলাম যে এখানে এডিট অপশন আছে, এডিটে যাবেন, এরপর আপনি সম্পূর্ণ ডিফাইন করতে পারবেন। যেমন আমার ওখানে বাচ্চার ড্রেসটা নিয়ে আমি বুস্ট করতেছি, তো বাচ্চার ড্রেস ফাদার এবং মাদার মানে ছেলে মেয়ে দুপক্ষই আছে, আমি সেক্ষেত্রে অল রাখতে পারি। এবং কাদের কাছে একটা গেল, বাচ্চার কাছে যদি অ্যাড যায় সেটা তো অ্যাড যায় লাভ নাই, কারণ বাচ্চা তো আর কিনতে পারবে না। তার মানে এই ড্রেসটা পারচেস কে করতে পারবে তার অ্যাভেলেবিলিটি বা তার সক্ষমতার উপরে আমি এটা ডিফাইন করে দিব যে কার কার কাছে যাবে। তো এইখানে মনে করেন যে আমি সিলেক্ট করে দিলাম বয়স, একটা 25 বছরের বা আমি 20 বছর দিতে পারি। বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় 25 বছর দেওয়াই বেটার, তারপর আমি 20 বছর দিলাম এখানে। আর এখানে সর্বোচ্চ আমি দিতে পারি 50। আমি কেন দিলাম, 60 বা 65 যদি দিতে পারতাম, কেন দিই নাই। এটা এক একজনের লজিক এক এক রকমভাবে সাজাবে। তা আপনার ক্ষেত্রে আপনি যদি লজিক তৈরি করেন, বা আমার ক্ষেত্রে যদি আমি বলি যে লজিকটা কী কারণে 50 দিছি, 50-এর উপরে যারা বয়স্ক মানুষ তারা সাধারণত সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আচ্ছা কোনো কিছু পারচেজের ক্ষেত্রে এই এজের লোকগুলো আমার কাছে মনে হয় যে অতটা পারচেজ করে না, এরা রিটায়ারমেন্টের দিকে চলে যায়। আপনি 55 ধরতে পারেন। এখন আপনার লজিকে যদি মনে হয় যে না আমি 60 to 65 প্লাসও ধরবো, সেটা ধরতে পারেন, এটা আপনার লজিকে আপনি তো নিশ্চয়ই একটা দাঁড় করাবেন। সেই জন্য আপনাকে বলছি যখন ডিজিটাল মার্কেটিং করবেন আপনার লজিক ক্লিয়ার হইতে হবে, সাইকোলজি ক্লিয়ার হইতে হবে। তো এই পার্টগুলোর অডিয়েন্স সিলেক্ট করার সময় আপনার লজিক এবং সাইকোলজিটা খুব ইম্পর্টেন্ট। কেন, কারণ হচ্ছে যে আপনি যারা আপনার অডিয়েন্স হবে তাদের সাইকোলজিটা রিড করতে হবে, যে তারপরে তাদের লজিক অনুসারে তাদেরকে আপনি সাজাবেন যে কারা আমার অডিয়েন্স হবে, এই জিনিসটা আপনি সাজাবেন। আচ্ছা, এজ দেওয়ার পড়লো, আমি মেল ফিমেলের অপশনটা আমি ধরে নিলাম অল দিছি, মেল ফিমেল তো ক্লিয়ার। আমি যদি চাই শুধু ম্যান সিলেক্ট করি তাহলে আমার শুধু ছেলেদের কাছে একটা যাবে, যারা ফেসবুকের মধ্যে জেন্ডার মেল দিয়ে রাখছে। যদি কোনো ছেলে যদি জেন্ডার ফিমেল দিয়ে থাকে ভুল করে, তার কাছে যাবে না। যদি কোনো মেয়ে যদি জেন্ডার ম্যান দিয়ে থাকে ভুল করে, তাহলে তার কাছে যাবে না। এই জন্য ফেসবুক ক্রিয়েট করার সময় আপনি এই জিনিসগুলো খেয়াল করবেন। অল জেন্ডার অল সিলেক্ট করে দিছি, কারণ হচ্ছে যে বাচ্চার ড্রেস ছেলে এবং মেয়ে মানে মাদার কিংবা ফাদার দুজনের যে কেউ ইন্টারেস্টেড হতে পারে, অথবা গার্জিয়ান লেভেলের যে কেউ ইন্টারেস্টেড হতে পারে। সেজন্য মূলত আমি অল সিলেক্ট করছি আমি। আর এজ দিলাম আমি 20 থেকে 55। আচ্ছা, এর পরের লাইনে আসি, আমি এটা 2বার বা 3বার করে আমি আপনাকে সেম কথা রিপিট করছি। আচ্ছা দেখেন, শেরপুর, ময়মনসিংহ, আমি এখানে এই যে দেখেন শেরপুর ময়মনসিংহ ক্লিক করার পর চলে আসছে। যদি আমি পুরো শেরপুর ময়মনসিংহটাকে ধরি আমি, তারপরে আমি এখানে যদি সিলেক্ট করি যে না আমি এত বড় অংশ দিব না, কারণ শেরপুর ময়মনসিংহ 25 মাইল, এত দূর থেকে ক্লায়েন্ট যে দেখবে সে এখান থেকে পারচেস করবে না। এরকম যদি হয় সেক্ষেত্রে আমি এটা মাইলেজ কমাই দিব। যতটুকু আপনার কাছে মনে হয় যে আপনার কাছে পারফেক্ট মনে হবে যে না এই এরিয়ার লোকজন কিনতে পারবে, সেই হিসাবে আপনি মাইলেজটা করতে পারেন। অথবা আপনি যদি বলেন যে না আমি এভাবে দিবই না, আমি আরও স্পেসিফিক করে দিব, যে ছোট ছোট এরিয়া ভাগ করে দিব, সেটা গতকালকে আমি কিন্তু দেখাইছিলাম যে কীভাবে ছোট ছোট এরিয়াগুলো ভাগ করা যায়। যে ডান পাশে একটা ড্রপ পিন অপশন আছে, ড্রপ পিনটা দিয়ে এই দেখেন নালিতাবাড়ির এখানে আমি সিলেক্ট করতে পারি। নালিতাবাড়ির এখানে দেখেন 10 মাইল অটোমেটিক ধরে নিছে, আমি 10 মাইল দিব না, নালিতাবাড়ির এখানে আমি ছোট করে দিব 2 মাইল কিংবা 5 মাইলে করতে পারি, আমি 5 মাইল করে নিলাম। আমার যদি মনে হয় যে আমার ড্রেস সিলেট থেকে খুব ইন্টারেস্টেড, তাহলে আমি সিলেটটা চয়েস করতে পারি। ম্যাপটাকে আপনি কার্সর ধরে ড্র্যাগ করতে পারবেন, ড্র্যাগ করলে এটা সরে যাচ্ছে। এখান থেকে আপনি জুমটা কমায় নেন, তাহলে আপনি খুঁজে বের করতে সুবিধা হবে। এই যে সিলেক্ট, যদি সিলেক্ট হয় আমি সিলেক্ট করবো, এখানে ড্রপ পিনে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এটা 10 মাইল অটোমেটিক বাই ডিফল্ট ধরছে, আমি চাইলে এটা কমাই দিতে পারি।
আপনাকে সিলেক্ট দিতে হবে এমন কোনো উদ্দেশ্য নাই। আমি আপনাকে দেখাইছি হচ্ছে যে কিভাবে আপনি স্পেসিফিক বিভিন্ন জোনগুলোতে অ্যাড দিতে পারবেন, আলাদা আলাদা করে ডিফাইন করতে পারবেন। সেইটা আপনি যে আপনি ড্রেসিং নালিতাবাড়ি বা শেরপুর থেকে যে মার্কেটিং করবেন তা না। আপনি হতে পারে যে আপনি ইন্টারন্যাশনালি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ পেয়ে গেছেন বায়ার থেকে, আমেরিকার। সেক্ষেত্রে আপনি হয়তো বা বাংলাদেশের ম্যাপ নিয়েই কোনো কাজ করতে হবে না, সেক্ষেত্রে আপনাকে এই আমেরিকার ম্যাপ নিয়ে কাজ করতে হবে। আর বাংলাদেশের ম্যাপ হলে বাংলাদেশের ক্ষেত্রে। এখন আমরা যদি বাংলাদেশের বাইরে কোথাও যাই, লোকেশন ম্যান্ডেটরি, এখানে লাল কালি চলে আসছে, মানে হচ্ছে যে এটা দিতেই হবে কোনো একটা লোকেশন। ইউনাইটেড আরব আমিরাটস, এটা হচ্ছে যে ইউএইর, আমি ইউএই ধরি। ইউনাইটেড আরব আমিরাটসের মধ্যে দুবাই, দুবাই একটা সিটি, এটা সমুদ্রের পারে। দেখেন আমি এটাকে এখন 25 মাইল ধরছে, আমি যদি এখানে করে 10 মাইল দিই তাহলে দুবাইয়ের 10 মাইল পর্যন্ত। আমি যদি আরও স্পেসিফিক করতে চাই, আমি এটা দুবাইয়ের পাশাপাশি শারজাতেও দিব। শারজাতে সিলেক্ট করলাম, এখান থেকে 10 মাইল কমাতে পারবো। একটা জিনিস খেয়াল করেন, আপনি ড্রপ পিন যেগুলো করবেন সেগুলো আপনি একদম 1 মাইল পর্যন্ত নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি যদি কান্ট্রি বা ধরে সিলেক্ট করেন সেটা কিন্তু আপনার একটা ইয়াস লিমিটেশন আছে, যেগুলো 25 মাইল ধরে। 25 মাইলের এটাকে আমি আগে একটু সিলেক্ট করে নিই, দুবাই যেটা, এটা 10 মাইলের নিচে আর করা যায় না। সেই জন্য আপনি যদি প্রয়োজন পড়ে যে না আমি 10 মাইলের নিচে করব, সেই জন্য আপনি এটা ঝুম করে নেন। এরপরে আপনি এই 10 মাইল এটাকে ডিলিট করে দেন, ক্রস ডিলিট করে দিয়েছেন, করে দিয়ে ড্রপ পিনে ক্লিক করে ওখানে না দিয়ে আমি আরেকটু এদিকে দিই, কারণ সমুদ্রের মধ্যে তো আমার ধরে লাভ নেই। দেখেন এখন আমি ইচ্ছা মতো করতে পারি, 1 মাইল পর্যন্ত ধরতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমি বাইরে কোনো কান্ট্রির যদি মার্কেটিং এর কাজ পেয়ে থাকি, পেজ অ্যাড এর কাজ দেওয়া হয়েছে আমাকে, টাকা ক্লায়েন্টই দিবে, কিন্তু এই অ্যাডটাকে ম্যানেজ করার দায়িত্ব আপনাকে দিতে পারে, সেক্ষেত্রে আপনি এইভাবে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, সিলেক্ট করা শেষ, এরপরে আপনি সেভ অডিয়েন্স দিবেন। সেভ অডিয়েন্স দেওয়ার আগে দেখেন এখানে স্পেসিফিক বোর্ড, এখানে মিটার দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে আপনার অ্যাডের কী অবস্থা। মিডিয়াম পর্যায়ে আছে, মানে হচ্ছে আপনার ভালো। ইউর অডিয়েন্স ইজ ডিফাইন্ড, পটেনশিয়াল রিচ 29 লাখ পিপলের কাছে, এই এরিয়াতে 29 লাখ পিপল বাস করে, তো এই 29 লাখ পিপলের কাছে পৌঁছাইতে পারে আপনার একটা। এখন আসেন হচ্ছে যে সেভ অডিয়েন্স দেওয়ার পরে অডিয়েন্সটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে ক্রিয়েট নিউটা কি জিনিস, আপনি মনে করেন যে 5-6 জন বা 10 জনের পেজ ম্যানেজ করতেছেন, আপনি যদি পরশুদিন থেকে শুরু করেন এই বিজনেস, তাহলে মনে করেন আপনি কারো কাছ থেকে কথা বললেন যে আমি পেজ ম্যানেজের ব্যাপারে এক্সপার্ট, আমাকে তুমি কাজ দিতে পারো। অথবা ফাইবারে আপনি যদি কাজ পেয়ে থাকেন 5-10টা অ্যাড বা পেজ ম্যানেজের কাজ পেয়ে গেলেন, সেই ক্ষেত্রে আপনি এতগুলো পেজ যদি ম্যানেজ করেন, আপনি কিভাবে এগুলো সামলাবেন? এখানে তো একটা অ্যাড দেওয়ার পর আপনার অডিয়েন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ঝামেলা। এই জন্য আপনি ক্রিয়েট নিউ অপশনে গিয়ে অডিয়েন্স নেম দিয়ে, বা এই যে আমি যে দুবাইতে দিছি, দুবাই বেস ক্লায়েন্ট, আমি একটা দুবাই বেস দিতে পারি, দুবাই শারজা অল। অল মানে কেন, আমি অল মানে জেন্ডার বুঝাইছি। তা এইটা আমি কেন এটা এইভাবে দিছি, যাতে আমি এই নামটা দেখে বুঝতে পারি যে শেরপুর ময়মনসিংহের এটা আসছে, শেরপুর ময়মনসিংহ। আচ্ছা যাক, আমি এটা বোঝানোর জন্য দিছিলাম এটা। সেভ অডিয়েন্স, দেখেন আপনি দুবাই শারজা অল, আর একটা হচ্ছে পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং। এই রিলেটেড যতগুলো আপনি কাজ পাবেন, মানে এই এরিয়ার লোকজনদের কাছে আপনি চাচ্ছেন আপনার অ্যাডগুলো পাবলিশ করার জন্য, তাহলে আপনি শুধু এটা সিলেক্ট করলে হবে, আপনাকে নতুন করে কোনো কাজ করতে হবে না। আপনি কষ্ট করে আবার এতগুলো, এক্সাম্পল আপনি যদি ঢাকার মধ্যে 5-6টা এরিয়া, আমি অনেক সময় অ্যাড দেওয়ার সময় 7টা-8টা এরিয়া সিলেক্ট করে দিই, আলাদা আলাদা ছোটো করে দিই, পুরো ঢাকা সিলেক্ট না করে। মানে আমার একটা পুরোপুরি স্পেসিফিক করে দিচ্ছি যে আমি জানি যে আমার ক্লায়েন্ট কারা, সেই হিসাব করে। তাহলে আপনাকে পরে আর কষ্টগুলো করতে হবে না, অ্যাডগুলো তৈরি করতে হবে না। আপনি যে কটা অ্যাড পাইছেন এরকম 10টা লিস্ট করে ফেলেন, আরেকটা ক্রিয়েট নিউ দিয়ে আপনি আরেকটা তৈরি করলেন, এরকম 5-10টা আপনি রেডি করে রাখলেন, যে ওই রিলেটেড যদি কোনো ক্লায়েন্ট পেয়ে যান, আপনাকে আর অ্যাড তৈরি করতে হচ্ছে না, অ্যাড তো না সরি, আপনি অডিয়েন্সটা তৈরি করতে হচ্ছে না, এই অডিয়েন্সটা আপনি জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে যাবে। অথবা এটা যদি দেন এই রিলেটেড হয়ে যাবে।
আর দুবাই শারজা দিলে আমার দুবাই শারজা রেট হয়ে যাচ্ছে। গট ইট? বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার এখানে আসেন, বাজেট নিয়ে কাজ করবো আমরা এখন। এস্টিমেটেড ডেইলি রেজাল্ট পিপল রিচ 594 থেকে 1.7K। কারণটা কি, আমার এখানে আমার বাজেটটা কিভাবে ডিফাইন করা আছে। ডিউরেশন 5 দিন, বিডিটি মানে বাংলা টাকায় এস্টিমেটেড 500 টাকা দিছি আমি, যার কারণে আমার সামান্য অল্প একটু, আমি যদি না বাড়াই অ্যাডভার্টাইজিংয়ের পিছনে মানুষজন অনেক টাকা খরচ করে, তো আমি এখানে চিন্তা করলাম পার ডে আমি 1000 টাকা করে আমি অ্যাড দিব। পার ডে 1000 করে যদি, ও আচ্ছা এটা তো টোটাল, টোটাল বাজেট হচ্ছে 1000, আর আমি যদি 5 দিনে 1000 করে ধরি তাহলে হচ্ছে 5000 হয়। দেখেন এখন এস্টিমেটেড এটা চেঞ্জ হয়ে গেছে, এস্টিমেটেড 4K থেকে 11.6K। অর্থ কি, অর্থ হচ্ছে গিয়ে 4000 থেকে 11600 জন মানুষের কাছে আপনার এই অ্যাডটা পৌঁছাবে প্রতিদিন, টোটালে না, প্রতিদিন এই পরিমাণ পৌঁছাবে। তার মানে 5 দিলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করবেন 5 দিয়ে, তাহলে এই পরিমাণ আপনার অডিয়েন্স সিলেক্ট করছেন। এটা তো বুঝতে, বাজেট নেওয়া ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর আসুন যে প্লেসমেন্ট, কোথায় কোথায় অ্যাডটা দিবেন। আমাদের আজকে ক্লাসে প্লেসমেন্ট নিয়ে কাজ আছে, আমরা প্লেসমেন্ট নিয়ে কথা বলবো, পরে বললেও চলবে। আর এরপর হচ্ছে অ্যাড পেমেন্ট, কিভাবে হচ্ছে যে পেমেন্ট অ্যাড করতে হয়। কারো কি জানা বাকি আছে নাকি যে কিভাবে আপনার কার্ড অ্যাড করবেন, এটা কি কেউ বাকি আছেন? গতকালকে ক্লাসে এটা বলছিলাম। স্যার এটা আবার একটু বলেন, রিপিট করেন স্যার। আচ্ছা, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি আপনার নিজের জন্য যদি করতে চান, আপনার কার্ড প্রোভাইড করতেছে কয়েকটা ব্যাংক, আমি তার মধ্যে থেকে কয়েকটা ব্যাংকের নাম বলি। ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন ব্যাংক অ্যাকোয়া কার্ড প্রোভাইড করে, এটা প্রিপেড একটা কার্ড, মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি মানে হচ্ছে যে আপনি বাংলা টাকার পাশাপাশি অন্য দেশের ইউএসডি কিংবা অন্য কোনো কারেন্সি আপনি অ্যাড করতে পারবেন। আপনি ফেসবুকে ডলার হিসাবে পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে মিডল্যান্ড ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকও আপনার মাল্টি কারেন্সি প্রোভাইড করতেছে। এরপর হচ্ছে ব্র্যাক ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংকেরটা এখনও সার্ভিস চালু আছে কিনা আমি জানি না, মনে নেই। ব্র্যাক ব্যাংক মাল্টি কারেন্সি প্রোভাইড করে আমার যতদূর ধারণা। এছাড়াও আরও কয়েকটা ব্যাংক প্রোভাইড করতে পারে, এটা আপনারা খোঁজ নিয়ে দেখবেন। এই কার্ডগুলো করার জন্য আপনাদের বেশ কিছু ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, বা যা যা লাগে আপনারা ব্যাংকে গেলে ওরা আপনাকে ডিটেলস ডকুমেন্টের একটা লিস্ট দিয়ে দিবে। জন্ম নিবন্ধনের কাগজও লাগতে পারে। আপনার যদি নিজের না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনার ফাদার মাদার বা অন্য কারো কার্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি কারো না থাকে ন্যাশনাল আইডি কার্ড, যেমন গতকালকে একজন বললো যে তার ন্যাশনাল আইডি কার্ড নাই, সেই জন্য সে তার ফাদার কিংবা মাদার কার্ড ইউজ করতে পারে। যদি না থাকে তার ফাদার কিংবা মাদারের নামে সে কার্ড করতে পারবে। আচ্ছা, কার্ড যখন পেয়ে যাবেন হাতে, তখন আপনি এই অ্যাডটা তৈরির জন্য আসলেন, এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে আসার পরে আপনার এখানে কয়েকটা অপশন দিচ্ছে, কান্ট্রি অ্যান্ড কারেন্সি। আপনি বাংলাদেশি টাকা হিসাবে আছেন, আপনি যদি ইউএসডিতে যে কার্ডটা করতেছেন সেটা যদি আপনি ইউএসডিতে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখান থেকে ইউএসডি সিলেক্ট করে দেন। ইউএস ডলার, ইউএস ডলার আমি সিলেক্ট করে দিলাম। কান্ট্রি বাংলাদেশ, জিএমটি টাইম জোন হচ্ছে আমাদের হচ্ছে যে 6+, সেভ করে দিলাম এটা। দেখেন আমার এখানে বাংলাদেশ কিন্তু কারেন্সি ইউএসডি। আচ্ছা, বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো যদি থাকে আপনার তাহলে আপনি এখানে অ্যাড করে দিবেন, এটা হচ্ছে অপশনাল, সামনে দেওয়া আছে অপশনাল। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি যে কার্ডটা পাইছেন সেই কার্ডটা এখন অ্যাড করবেন কিভাবে। বাংলাদেশ থেকে পেপাল অ্যালাউ না, যার কারণে আপনি পেপাল অ্যাড করতে পারবেন না। এইখানে পেপাল শো করতেছে কারণ হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে যে দুবাইয়ের অ্যাকাউন্ট, যার কারণে আমার এখানে পেপাল শো করতেছে, দুবাইতে পেপাল অ্যালাউ। আচ্ছা, আর আপনাদের ক্ষেত্রে যেটা পেপালের অপশন থাকবে না, আপনাদের ক্ষেত্রে হচ্ছে দুইটা অপশন থাকবে, ডেবিট আর ক্রেডিট, আর একটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্রেডিট, নিচের 3 নাম্বারটা। আচ্ছা, ফেসবুক অ্যাড ক্রেডিট হচ্ছে যে আপনি ফেসবুকের কাছ থেকে লোন নিয়ে আপনি অ্যাডটা চালাবেন এবং টাকা পরিশোধ করে দেবে। যদি আপনার কাছে চিন্তার মধ্যে এরকম আসে পরবর্তী পরিশোধ করবেন না, আপনার সেক্ষেত্রে আপনি
সমস্যায় পড়বেন, আপনাকে নেক্সট টাইম আর আপনি অ্যাড পাবলিশ করতে পারবেন না। সো এই ধরনের চিটিং থেকে বা এই ধরনের মন থেকে সবসময় আমাদের কুরিয়ার করতে হবে। আমি আর পরবর্তী অ্যাড চালাই বা না চালাই, আমার সবসময় মাথায় রাখতে হবে অন্য কেউ টাকা পাইলে আমি টাকাটা রিটার্ন করে দিব। আচ্ছা, ডেবিট আর ক্রেডিটের এটা এইবার আসি আমরা কার্ডটা কীভাবে অ্যাড করব। এই কার্ডে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নেক্সট। এখন দেখেন নেম অন কার্ড, কার্ডের উপরে নামটা থাকে অথবা কার্ডটা যেই নামে নেওয়া হয়েছে স্পেসিফিক ঠিক হুবহু সেই নামটা আপনি নেবেন। যদি আপনার নিজের নামে হয়, যেমন ফেরদৌস হাসান শান্ত আপনার নাম, আপনি ফেরদৌস হাসান শান্ত লিখবেন, কারণ কার্ডের মধ্যে সেম নাম হইতে হবে। যদি কার্ডের মধ্যে ফেরদৌস হাসান থাকে তাহলে আপনি ফেরদৌস হাসান লিখবেন, শান্ত লেখার দরকার নেই। আচ্ছা, তারপরে কার্ড নাম্বার, কার্ডের উপরে আপনার নাম্বার থাকে, সে 16 ডিজিট বা এই টাইপের কোনো একটা ডিজিট থাকে, 16টা ডিজিট আপনার না কার্ডের নাম্বারটা দিবেন। তারপর হচ্ছে যে আমরা এক্সাম্পল দেখি তো কোনো একটা কার্ডের ছবি পাই কিনা। কার্ডের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা কষ্ট? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কার্ড আপনাদের এই সেম এরকমই হবে তা না, কিন্তু এই ইনফরমেশনগুলো সব এরকমই হবে। দেখেন উপরে কার্ডের মধ্যে ডিজিট আছে 4000 1 2 3 4 5 6 7 8 9 0 1 0, এইটা হবে হচ্ছে কি আপনার কার্ড নাম্বার। আর নেম অন কার্ড হবে কোনটা, এই যে নিচে দেখেন ঈশা খান্না, আবার ঈশা খান্না আপনি লিখবেন না, আপনি আপনার নাম লিখবেন বা যেই নামে কার্ড সেটা লিখবেন। এরপরে কি আছে, এটা হচ্ছে এক্সপায়ার ডেট, কার্ডের এক্সপায়ার ডেট মান্থ অবলিক YY, মানে মান্থ অবলিক ইয়ার, কোন মাসের কোন বছরের কোন মাসে এটা এক্সপায়ার করবে। দেখেন কার্ডের এই এক্সপায়ার ডেটটা এখানে দেওয়া আছে 12/20, আপনার কার্ডের মধ্যে এরকম থাকবে, এই এক্সপায়ার ডেটটা এখানে বসায় দিবেন। এরপর আছে সিবিবিটা হচ্ছে যে উল্টা পাশে, কার্ডটা আপনি উল্টা করবেন, উল্টা করলে আপনি সিবিবি কোডটা পাবেন। আচ্ছা, আমি এটা দেখি পাই কিনা। এই যে পাওয়া গেছে। কার্ডটাকে যখন আপনি উল্টা করবেন অপোজিট পাশে কার্ডের দেখেন 3টা ডিজিট দেওয়া আছে সবার লাস্টে। এটা 1 2 3 থাকতে হবে এমন না, আপনারটা আপনাদের কোড অনুসারে থাকবে, যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সিবিবি কোড। এই সিবিবি কোডটা আপনি এখানে বসাবেন, বসায় সেভ দিবেন, তখন আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। ক্লিয়ার একদম? জি স্যার। কারো কোনো বুঝতে বাকি আছে? জি না না স্যার, প্রবলেম নাই স্যার। আচ্ছা, যদি কারো বাকি থাকে একটু কোশ্চেন করেন যে আপনি বুঝতে পারেন নাই বা কোনটা বুঝতে পারেন নাই। স্যার এখানে যদি ডলার না দিয়ে যদি আমার অন্য কিছুই করতে বলে তাহলে কি আমরা কি করব স্যার? এখানে ইউএস ডলার না দিয়ে স্যার অন্য কিছু এটা হচ্ছে কি আপনার ফেসবুককে আপনি পেমেন্ট করবেন, ফেসবুক যদি ইউএসডিতে অ্যাকসেপ্ট করে আপনি ইউএসডি নেবেন। আপনার ক্লায়েন্ট যদি হয় অন্য কোনো কান্ট্রির, দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে একটা ফ্যাক্ট যে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠায় দেয় তখন আপনি এখান থেকে পেমেন্ট করবেন ফেসবুককে। আর ক্লায়েন্ট যদি বলে যে আমার কার্ড অ্যাড করা আছে অথবা আমার কার্ড অ্যাড করে দাও, সাধারণত ওরা অ্যাড করতে দিবে না, ওদের কার্ড অ্যাড করা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি জাস্ট ফেসবুকের অ্যাডটা তৈরি করে দিয়ে দিবেন, এইটার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে আপনার জন্য যদি অ্যাড করেন আপনি বাংলাদেশি টাকা অথবা ইউএসডি। বাংলাদেশি টাকা সাধারণত যদি অ্যালাউ না করে ফেসবুক থেকে তাহলে আপনি ইউএসডিটা সিলেক্ট করবেন, আপনার তো ইউরো সিলেক্ট করার প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে আর পারছি। কোনো কোশ্চেন? টাকাটা কি স্যার আমি পে করব নাকি ক্লায়েন্ট দিয়ে দিবে? যদি আপনি আপনার নিজের পেজ ম্যানেজ করেন তাহলে আপনার টাকা আপনাকে পে করতে হবে। আর যদি ক্লায়েন্টের পেজ ম্যানেজ করেন এবং ক্লায়েন্ট যদি আপনার পেইড অ্যাড দিতে বলে, পেইড মানে এই টাকা দিয়ে অ্যাড দিতে বলে, তাহলে অবশ্যই ক্লায়েন্টের কাছে আপনি টাকা নেবেন এবং অবশ্যই এই টাকা না নিয়ে অ্যাড দিবেন না, আগে আপনি ক্লায়েন্টের কাছে টাকা নেবেন তারপরে যে অ্যাড দিবেন। কারণ আপনি এক্সাম্পল সে আপনাকে বললো যে $200 তুমি ইয়ে করে দাও, অ্যাড চালায় দাও, আমার জন্য পেইড অ্যাড চালায় দাও, আপনি $200 কি আপনার পকেটে দিবেন ক্লায়েন্ট যদি টাকা না দেয়? কথা ক্লিয়ার? জি স্যার, বুঝতে আপনি পারছি। ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেবেন তারপরে, আর ক্লায়েন্ট বলতে পারে এটা যে আমার কার্ড অ্যাড করাই আছে,
অথবা আমার নামে একটা পেজ বানায় দাও, তুমি ম্যানেজ করো, আমি আমার কার্ডটা অ্যাড করে দিব। সেক্ষেত্রে তার কার্ড অ্যাড করে নিতে পারে। এখন আপনি পেজ ম্যানেজ করেন, আপনি ওই অনুসারে আপনি অ্যাডটা দিবেন বাজেট অনুসারে, ক্লায়েন্টের কার্ড থেকে টাকাটা কেটে নিবে। দুইভাবে, এক ক্লায়েন্ট আপনাকে টাকা দিবে, নয়তো ক্লায়েন্টের কার্ড অ্যাড করা থাকতে হবে। গট ইট? জি স্যার। আচ্ছা, আর কোনো জি স্যার। কোশ্চেন? আর আমরা কাজটা পাবো কিভাবে? কাজটা পাবেন হচ্ছে যে ফাইবার, সাধারণত আপওয়ার্ক, ফাইবার বা এরকম আরো মার্কেট প্লেস আছে, ওখান থেকে পাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি যখন এই কাজটাতে এক্সপার্ট বা পারবেন, তখন আপনি ফেসবুকে আপনার পেজ খুলে মার্কেটিং করতে পারেন যে আপনি পেজ ম্যানেজমেন্টের কাজ করেন। যারা যারা ইন্টারেস্টেড তারা আপনাকে নক করবে। এখন কারা কারা ইন্টারেস্টেড সেটা কীভাবে বুঝবে? আপনার নিজের টাকা পয়সা খরচ করে আপনি এখানে পেইড অ্যাড দেন যে আমি এখানে পেজ ম্যানেজমেন্টের কাজ করি। কেন, বর্তমানে তো অনেকেই দিচ্ছে এরকম অ্যাড, আপনারা দেখেন না যে আমরা ফেসবুক বুস্টিংয়ের কাজ করি, আমরা পেজ ম্যানেজমেন্টের কাজ করি। আপনারা এইভাবেও চাইলে অ্যাড দিতে পারেন, বুস্ট করতে পারেন। যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আপনাকে নক করবে, তখন তারা আপনাকে কাজ দিবে। ক্লিয়ার? জি স্যার। আর জি স্যার। কোনো কোশ্চেন? না স্যার, আপাতত কোশ্চেন নাই। আচ্ছা, আমরা আমাদের আজকের কোর্সটা নিয়ে একটু শুরু করি। আজকের হচ্ছে যে আমাদের যে কাজগুলো করবো, বলছি গত ক্লাসের সাথে আমাদের আজকের ক্লাসের কিছু সম্পর্ক আছে, যে জন্য আমি কালকের ক্লাসটা একটু রিভিউ দিছি, এই জন্যই যে যাতে মনে থাকে বা বুঝতে সুবিধা হয়। আজকের একটা ক্লাসটা হচ্ছে যে আপনার অ্যাড ফরম্যাটস, প্লেসমেন্টস অ্যান্ড পলিসি, মানে হচ্ছে ফেসবুকের এই অ্যাড নিয়ে আমরা একটা রিসার্চে যাব, কিভাবে প্রতিটা জিনিস কাজ করে। আচ্ছা, আপনাদের এখানে এমন কেউ কি আছেন যে অ্যাডের ফরম্যাট, প্লেসমেন্ট এবং পলিসি সম্পর্কে জানেন? না স্যার, তেমন জানি না স্যার। জানেন না? আর কেউ আছেন? না না স্যার। কেউ জানেন না? আচ্ছা, মাহবুব আলম? না স্যার, জানি না স্যার। ইফাত? না স্যার, জানি না। আচ্ছা, ওকে, তাহলে আমি সামনে আগাই। এটা হচ্ছে যে আজকের ক্লাস থেকে আমরা কি শিখবো, সেটা হচ্ছে যে অ্যাডের অনেক রকমের ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো নিয়ে আমরা আজকে, ডিফারেন্ট যে অ্যাডগুলো আছে এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তারপর যে চুজিং দ্য রাইটস অ্যাড ফর প্লেসমেন্ট, মানে অ্যাডটা যে প্লেস করবে, কোথায় প্লেসমেন্ট, একটু আগে একটা লাইন দেখাচ্ছি যে এই অ্যাড প্লেসমেন্টে আজকে আমরা একটা কাজ করব। আমরা অ্যাডটা কোথায় দিব, কিভাবে দিব, এই অ্যাড প্লেসমেন্টটা নিয়ে কথা বলবো। ফেসবুক পলিসি, ফেসবুক পলিসিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ কি, আপনার ফেসবুক পলিসি যদি আপনি ফলো না করেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। আর এই অ্যাড অ্যাকাউন্টের ব্লক হওয়ার জন্য পারফেক্ট উদাহরণ হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট, যেটা আপনাদেরকে এর আগে দেখাইছি, যে আমার একটা অ্যাকাউন্ট ব্লক করা, দেখছেন না আপনারা? জি স্যার, ওই দিন ক্লাস নিলেন, দেখাইলেন স্যার। হ্যাঁ, বুস্ট আনএভেলেবল দেওয়া, সেটা হচ্ছে এই পলিসি ভায়োলেট হয়েছে, মানে আমি পলিসি ফলো করতে পারিনি ঠিক মতো, সেই জন্য আমার ওই অ্যাকাউন্টটা ব্লক করে দিছে। অ্যাকাউন্ট তো না, ওই অ্যাডের অ্যাকাউন্ট। আচ্ছা, এরপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি আমরা একটু সামনে আগাবো। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা এখানে যে ফরম্যাটগুলো আছে, ডিফারেন্ট যে অ্যাডের ফরম্যাটগুলো আপনারা হয়তো টুকটাক জানেন, বাট আমি জাস্ট এটাকে আপনার থিওরিটিক্যালি নিয়ে আসছি। আমরা প্র্যাকটিক্যালি জানলেও হবে না, আবার শুধু থিওরিটিক্যালি জানলেও হবে না, দুটোই জানতে হবে। একটা হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে ভিডিও। আমরা ইমেজ আকারে অ্যাড দিতে পারি, ভিডিও আকারে অ্যাড দিতে পারি। স্টোরিজ, মানে আমরা অনেক লেখে সুন্দর করে, অনেকে সুন্দর লিখতে পারে, ওই লেখার উপর বেস করে আমরা আর্টিকেল দিয়ে উপর, তার উপর বেস করে আমরা অ্যাড দিতে পারি। মেসেঞ্জার হচ্ছে যে আমরা মেসেঞ্জার বর্তমান ইউজ করলে দেখবেন যে মেসেঞ্জার অ্যাড দেখা যায়, এই মেসেঞ্জার অ্যাডগুলো আমরা ম্যানেজ করতে পারবো। তারপর যে ক্যারোসেল, এই ক্যারোসেল যেই অ্যাড, এটা হচ্ছে একটা অ্যাডের ফরম্যাট, আমি একটু পরে দেখাবো এটা কেমন বা এটা কিভাবে কাজ করে ফেসবুকে। বর্তমানে এটা যথেষ্ট মার্কেট পাইছে এই অ্যাড ফরম্যাটটা, অনেকেই সিস্টেম অ্যাডটা দিচ্ছে। স্লাইড শো, স্লাইড শো হচ্ছে জাস্ট একটার পর একটা ইমেজ রোটেট হবে আর কি। এবার হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটা কি জিনিস, আপনার ইনফরমেশনগুলো গেদার করবেন বিভিন্ন কাস্টমার থেকে। লিড জেনারেশন নিয়ে আপনাদের সম্ভবত 2 দিনের প্রোগ্রামে বলা হয়েছিল যখন আপনাদের এখানে অনুষ্ঠানটা হয় শেরপুরে।
তখন বলেছে লিড জেনারেশন কীভাবে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হয়। এই লিড জেনারেশন করে আপনার এটা একটা অ্যাডের ফরম্যাট। এরপর আসুন অফার উপর বেস করে আপনার একটা অ্যাড হইতে পারে, যে আপনার রেগুলার বেসিসে যে পণ্য আছে তা ছাড়াও মাঝে মধ্যে আপনি বিভিন্ন অফার দিতে পারেন। সেই অফারগুলো বেস করে আপনার অ্যাড তৈরি করবেন। আমি এটা একটা এক্সাম্পল দিব আপনাকে একটু পরে। পোস্ট এঙ্গেজমেন্ট নিয়ে গত ক্লাসে আমি হালকা একটু বলছিলাম, কেউ খেয়াল করতে পারছেন কিনা আমি জানি না। আপনার পোস্টে কেউ লাইক করলো, আপনার পেজে লাইক নাই, তাকে আপনি কিভাবে কনভার্ট করে পেজে নিয়ে আসতে পারবেন, এবং পোস্টের এঙ্গেজমেন্ট আরও কীভাবে বেশি বাড়ানো যায়, অর্গানিক, তারপর হচ্ছে পেইড, এই সিস্টেম যে এঙ্গেজমেন্টটা তৈরি করে। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে যে সে লাইক করতে পারে, আপনি এটা আপনার একটা পোস্টে ইন্টারেস্টিং করে তোলা হয়েছে, কমেন্ট করতে পারে, বা তারা আপনার এই পোস্টটা শেয়ার করতে পারে যদি বেশি ভালো লাগে তার টাইমলাইনে। এরপর হচ্ছে পেজ লাইকটা আপনি কিভাবে বাড়াবেন, এটাও নিয়ে গতকাল হালকা একটু বলছিলাম। পেজ লাইকটা হচ্ছে পেজ প্রমোট যেটা অপশন আছে, পেজ প্রমোট করে আমি যদি 1 লাখ ক্লায়েন্টের লাইক নিয়ে আসতে পারি, অথবা এক্সাম্পল ছোট করেই বলি 10,000 যদি ক্লায়েন্টের লাইক নিয়ে আসতে পারি, এরপরে আমি পেইড অ্যাড দেওয়া ছাড়াই আমি একটা পোস্ট করব এবং সেই পোস্টটা সেই 10,000 লোকের কাছে পৌঁছে যাবে। আর যদি আমি কষ্ট করে যদি 1 লাখ ম্যানেজ করতে পারি আমার পেজের মধ্যে, তাহলে সেই 1 লাখ লোক আমার এই পোস্টটা দেখতে পারবে। তো পেজ লাইকও একটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স আর একটা হচ্ছে ইভেন্ট রেসপন্স, এই সবগুলো হচ্ছে অ্যাডের ফরম্যাট। ইভেন্ট রেসপন্সটা তো দেখছেন, এর আগে ইভেন্টের ব্যাপারটা লেখা ছিল, আপনারা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করতে পারেন যাতে হচ্ছে যে আপনাদের ব্র্যান্ডিংটা হয়, পাশাপাশি হচ্ছে যে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। এরপর আসলে হচ্ছে ইমেজ অ্যাডস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস, আপনি কিভাবে হচ্ছে যে ইমেজ অ্যাডগুলো দিবেন এবং ইমেজের অ্যাডগুলো কীভাবে প্র্যাকটিস করবেন। আমি ইমেজ অ্যাডটা দেখাইছি আপনাদেরকে এর আগে, এখানে আমি একটু ব্যাখ্যা দিই। আপনার যে অ্যাডটা থাকে তার ওইখানে দেখবেন যে বিভিন্ন ফেসবুক স্ক্রল করার সময় অ্যাডটা আসে, ওইখানে স্পন্সর লেখা থাকে নিচে, যেগুলো পেইড অ্যাড। আকিমনি, আপনি কি জানেন স্পন্সর দেওয়া যে অ্যাডগুলো কিভাবে দেখছেন কখনো ফেসবুক পেজের মধ্যে? জি না স্যার, দেখছি না। ফেসবুক কখনো ব্রাউজ করছেন মোবাইলে? করেন নাই? জি না। আচ্ছা, ইফাত আপনি? জি স্যার, দেখেছি। স্পন্সর লেখা থাকে ছোট করে অ্যাশ কালারে, এটা হচ্ছে যে আপনার পেইড অ্যাড। এটা ওইটা লেখা থাকে। হ্যাঁ, তো এখন ইমেজ অ্যাডটা দেওয়ার ব্যাপারে আমরা একটু সচেতন হব। বাংলাদেশে আমরা সাধারণত যেটা করি, অ্যাড তৈরি করার সময় সব ডিটেলস ডিসক্রিপশন এখানে লিখে দেওয়ার চেষ্টা করি, এটা কখনো করবেন না। আপনার ফেসবুক জরিপ বা এই ধরনের ইয়েতে দেখা গেছে যে যত কম টেক্সট ইউজ করা যায় এবং ছবি দিয়ে যদি আপনি কথা বলাইতে পারেন মিনস হচ্ছে যে আপনি ছবি দিয়ে ফুল মিনিংটা নিয়ে আসতে পারেন, তাহলে আপনার অ্যাডের সার্থকতাটা চলে আসে। এখানে হচ্ছে যে আপনার ফেসবুকের অ্যাডের যে এক্সাম্পল ইমেজটা কিভাবে দিবেন, এবং ইমেজের উপর বেস করে আপনার যে ইমেজ একটা দিচ্ছেন আপনি সেগুলো দেখেন, আপনার পাশে শুধু টমেটো দেওয়া আছে আর কিচ্ছু নাই। তারপর দেখেন বার্গার, আপনার একটা রেস্টুরেন্ট, সে শুধু একটা বার্গারের মধ্যে একটা লাইন লিখছে অলওয়েজ ফ্রেশ অলওয়েজ ফাস্ট, তার জাস্ট একটা মোটো দিয়ে দিছে আর তার কোম্পানির নামটা দেওয়া আছে আর শুধু বার্গারের ছবিটা দেওয়া আছে। বার্গারের ছবিটা খুব অ্যাট্রাকটিভ করে দেওয়া হয়েছে। আমি এখানে এই রেজুলেশন একটু পরে কথা বলতেছি। ইমেজ অ্যাডগুলো আপনারা কখন ব্যবহার করবেন আর কেনই বা ব্যবহার করবেন, এটা হচ্ছে যে ট্রাফিক বা ওয়েবসাইটের মধ্যে পেজের মধ্যে যদি আপনি চাচ্ছেন যে ট্রাফিক বাড়াইতে, গতকালকে কেউ মনে হয় একজন কোশ্চেন করছিল যে কিভাবে, গতকালকে না সরি, কোশ্চেনটা করছিল যে আমাদের ওই গ্রুপের মধ্যে যে কিভাবে সে ট্রাফিক বাড়াবে। সে 2টা অপশন দিছিল, কিন্তু 2টা অপশন দিয়ে না, তাকে যেটা অ্যান্সার দেওয়া হয়েছিল যে এরকম যে আপনার ছবির উপর বেস করে বা তার ব্যাক এন্ডে কাজ করতে হবে, তারপর হচ্ছে যে ব্যাক লিঙ্ক নিয়ে কাজ করতে হবে, আরও অনেকগুলো 3-4টা অপশন নিয়ে কাজ করার পরে তখন যে আপনার ট্রাফিক বাড়বে আপনার ফেসবুক পেজে কিংবা হচ্ছে আপনার ওয়েবসাইটে। তো ইমেজ একটা ভাইটাল রোল প্লে করে আপনার হচ্ছে যে পেজে কিংবা ওয়েবসাইট নিয়ে আসার জন্য, কারণ হচ্ছে যে আপনার একটা ক্লায়েন্ট ইমেজের উপর বেস করে তার অ্যাট্রাকশনটা তৈরি হয়। ইভেন আপনারাও ক্ষেত্র বিশেষে আপনারা কিন্তু এই বিভিন্ন ফেসবুক পেজ ব্রাউজ করার সময় ইমেজের উপর বেস করে যদি ছবিটা খুব ভালো লাগে
তখন করেন কি আপনারা ওই ইয়ে করেন, ওই পোস্টের মধ্যে যান বা ওই পেজের মধ্যে যান, ওইখানে ক্লিক করেন না আপনারা? করছেন কখনো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে কি, যদি আপনারা করে থাকেন তার মানে হচ্ছে যে ইমেজ একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট আপনার। এইটার কারণে আপনার একটা ক্লায়েন্ট নিয়ে আসতে পারে, চলে আসতে পারে আপনার পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে। পোস্ট বুস্ট, আপনার যে পোস্ট আছে এই পোস্টটাকে আপনারা মাঝে মধ্যে বুস্ট করতে পারেন। এটা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। অর্গানিকটার ব্যাপার আপনাদেরকে গতকালকে বলছিলাম যে আপনারা খুব অ্যাক্টিভিটি চালাবেন, বিভিন্ন গ্রুপের মধ্যে আপনারা এই পোস্টগুলোকে শেয়ার করবেন, তখন আপনার সেগুলো দেখে যে ক্লায়েন্টগুলো আসবে তারা হচ্ছে অর্গানিক, টাকা ছাড়া, বাট একটু কষ্টসাধ্য ব্যাপার। আর হচ্ছে ক্রিয়েট ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট, এটা হচ্ছে যে প্রোডাক্টটা যে কতটুকু গুরুত্বপূর্ণ তার ইম্পর্টেন্সটা তুলে নিয়ে আসবেন। মাঝে মধ্যে এরকম অ্যাড দেখবেন যে সচরাচর ইন জেনারেল প্রোডাক্ট না, ডিফারেন্ট, যেমন হচ্ছে যে আপনার ওই প্লাস্টিক, আপনার ওই পুশ করে আপনার প্লাস্টিক লাগাইতে পারতেছে, এরকম দেখবেন যে বিভিন্ন অ্যাড, অথবা আনকমন কোনো একটা প্রোডাক্ট সে নিয়ে কাজ করতেছে, প্রোডাক্টটা কতটুকু গুরুত্বপূর্ণ সে তার বিভিন্ন পোস্টের মধ্যে ডিসক্রিপশনটা দিয়ে এমনভাবে ফুটিয়ে তুললো যে এই প্রোডাক্টটা এরকম গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে হয়তো ইন্টারেস্টেড না হলেও ওই প্রোডাক্টের ইম্পর্টেন্সটা দেখে বা লেখাটার ডিসক্রিপশনটা দেখে আপনার ইন্টারেস্ট তৈরি হতে পারে। প্রতিনিয়ত আপনি বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করতে পারেন প্রোডাক্টের উপর বেস করে। কন্টেন্ট, প্রোডাক্ট, আর্টিকেল, ইনফরমেশন, এটা হচ্ছে তারই একটা পার্ট। আপনি বেস করতেছেন, এক্সাম্পল ই কমার্স বিজনেস করতেছেন, ই কমার্স বিজনেসের মধ্যে আপনার একটা পার্ট হচ্ছে আপনি গরুর দুধ বিক্রি করেন। এখন গরুর দুধ বিক্রি করার সময় আপনি শুধু অ্যাড দিলেন আমি গরুর দুধ বিক্রি করি, আমি গরুর দুধ বিক্রি করি, এরকম করলেই হইল না। আপনার এখানে আরও বাড়াইতে পারেন ভিন্নভাবে। কীরকমভাবে? আপনার অন্য ডিফারেন্ট কোনো আপনার কন্টেন্ট বা আর্টিকেল তৈরি করেন, অথবা ইনফরমেশন দেন যে গরুর দুধ কেন শরীরের জন্য উপকারী, গরুর দুধ খেলে কারা কারা কী ধরনের ফ্যাসিলিটিস পেতে পারে, গরুর দুধের ফ্যাটটা কী কাজে লাগে, বা গরুর দুধ থেকে আর কী কী প্রোডাক্ট তৈরি করা যায়, যেমন মনে করেন আপনার পনির বা আরও অনেক কিছু আছে। এই ধরনের আর্টিকেল নিয়ে, এটা তো আপনি বিক্রি করতেছেন না, কোনো কিছু না, আপনি ইনফরমেশন দিচ্ছেন, বাট এই ইনফরমেশনের জন্য অন্য মানুষ আপনি ইনফরমেশনটা দেখার জন্য বা পড়ার জন্য আপনার পেজে আসবে। তখন এই ইমেজ অ্যাডগুলো কাজে লাগাইতে পারবেন, আপনার ইনফরমেশন পাশাপাশি ইমেজও দিবেন পাশাপাশি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখানে আসছি, এখানে দুইটা জিনিস একসাথে অ্যাড আছে। একটা হচ্ছে এক্সাম্পল অফার, আপনাদেরকে একটু আগে দেখানো হয়েছিল। দেখেন এখানে দেওয়া আছে অ্যাপিগো, এটা বাংলা। গতকালকে আপনাদের জন্য স্লাইডটা তৈরি করার সময় এটা আমি আমার মোবাইল দিয়ে স্ক্রিনশটটা নিছি। অ্যাপিগো বাংলাদেশ, ওদের এখানে একটা অফার দেন 1100 টাকা 800 টাকা, এটা ওদের অফারে নাই, এটা আমি লিখে দিছি এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য, আর কিছু না। আবার অ্যাপিগো বাংলাদেশে ধরেন না যে আপনারা তো এরকম অফার দিচ্ছেন, ওই অফার কই, পরে কিন্তু আমার যেটা পিটাইবো আবার, খুঁজবে পারে। তো আপনারা এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, গেট ইউর ওন ওয়েব স্টোর কমপ্লিট উইথ বিল্ট ইন পেমেন্ট গেটওয়ে। এটা অ্যাপিগো বাংলাদেশ, তারা তাদের প্রোডাক্টের একটা ডিটেলস একটা ডিসক্রিপশন দিছে, এরপর ওদের লগো দিছে, ছোট ইমেজের মধ্যে খুব বেশি ওরা লেখা ইউজ করে নাই। এই 1100 টাকা ক্রস দেওয়া, এটা হচ্ছে একটা অফার, এটা এক্সাম্পল হিসাবে আমি দিয়ে রাখছি যে তাদের প্রোডাক্ট 1100 টাকা, 800 টাকা তাদের বর্তমান অফার। এটা দিতে পারেন আপনারা ওইভাবে, বা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা সাজাতে পারেন। এরপর হচ্ছে কি ভিডিও অ্যাডটা আমি একটু পরে দেখাচ্ছি। আপনারা কি সবাই নামাজ পড়ছেন অথবা খাওয়া দাওয়া করছেন? নামাজ পড়ছি কিন্তু খাওয়া দাওয়া করি নাই স্যার। আচ্ছা, তাহলে একটু খাওয়া দাওয়া একটা ব্রেক দেই, খাওয়া দাওয়াটা করি 15 মিনিট পরে আপনারা খাওয়া দাওয়াটা করে আসেন। পেট খালি থাকলে তো মাথা ঢুকবে না, মাথা ঢুকতে হলে পেট ভরা থাকতে হবে। জি বলেন। স্যার মাকসুদা স্যার কিছুক্ষণ আগে ঢুকতে পারি নাই, সমস্যা হইতেছিল, কিন্তু এখন আসছি। আমার ক্যাপশন দিছেন যদি না থাকেন তাহলে ক্যাপশন দিছি। নাম কি আপনার? স্যার, কিন্তু আমি কিছুক্ষণ আগে মাকসুদা। মাসুদা আক্তার। জি স্যার। আর কেউ বাকি আছে? স্যার মামুন ইসলাম। মামুন ওই ইসলাম। মাত্র মুখে দিচ্ছি। আর কেউ? স্যার আমি সবুজা খাতুন। সবুজা খাতুন। জি স্যার। আর কেউ? আচ্ছা, কেউ বাকি থাকলে একটু পরে নিয়ে দেবো। এই আমি গ্রুপ বলছি, পেজ বলছি, কিন্তু আমি লিংক দিতে পারলাম না। স্যার আমি মাকসুদা আমি বলছি গ্রুপ বলছি, কিন্তু এক সাথে লিংক দিতে পারলাম না। যদি দেখেন আমি কিন্তু একটা কাজ করে যাচ্ছি।
আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম, আপনারা কি এটা ক্লিয়ার হয়েছেন যে এখানে যে অ্যাডটা আসলো স্পন্সর, দেখেন স্পন্সর লেখা আছে একদম কর্নারে, এটা হচ্ছে পেইড অ্যাড। পেইড অ্যাডটা দেওয়ার ব্যাপারে কি আপনারা ক্লিয়ার হয়েছেন যে এখানে কিভাবে কি হচ্ছে বা না হচ্ছে? জি স্যার। আচ্ছা দেখেন এখানে সবার নিচে দেখেন, এটা ঢেকে গেছে দাঁড়ান তো। লার্ন অপশন আছে, লার্ন মোর অপশন আছে। আমরা এখানে সেন্ড মেসেজের জায়গায় এরা ওনারা দিয়ে রাখছে লার্ন মোর। খেয়াল করছেন? আপনারা বাটনটা চেঞ্জ করে দিলে ওদের ওই অনুসারে আসবে। লার্ন মোরে সম্ভবত ওরা ওদের ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছে, হ্যাঁ ওয়েবসাইট অ্যাড্রেস bd.apico.asia। মানে এই লার্ন মোরে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে, বুঝতে পারছেন? এইখানে এরপর জি আসেন স্যার। হচ্ছে যে ভিডিও অ্যাড। আমি এখন এই ভিডিও অ্যাডটা দেখবো। দেখেন এইখানে এই কোম্পানির ওরা যে অ্যাডটা তৈরি করছে, এখানে অনেক বড় হয়ে গেছে একটা। এবার আসেন কেন আমি একটা দেখাইছি, কেউ কি বলতে পারবেন একটা কেন দেখাইছি বা একটার মধ্যে আসলে কি আছে? স্যার এটা তো অ্যাডভার্টাইজমেন্ট। জি বলেন, এখন বলেন। স্যার এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে তারা এটা কত পার্সেন্ট এখানে লেখা আছে তো স্যার, ডিসকাউন্ট আপ টু 75%, এটা মানে এটা ওদের। জি একটা এখানে দেখেন প্রমোশনাল উপরে ডিসক্রিপশন দিচ্ছে ছোট একটু করে, ওদের যে সার্ভিস ক্লাউড সার্ভার এটা 75% ডিসকাউন্ট দিচ্ছে। এরা খুব বেশি কিন্তু এখানে দেয় নাই, ওদের ওয়েবসাইট অ্যাড্রেস দিচ্ছে, ফোন নাম্বার দিচ্ছে, আর হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে। আর অ্যাডের মধ্যে আসেন, অ্যাডের মধ্যে আপনারা এটা কি দেখাচ্ছি, অ্যাডের ফরম্যাটের মধ্যে এটা দেখাই, ভিডিওটা দেখাটাই উদ্দেশ্য না। এখানে যে মেসেজটা দিয়ে রাখছি সেই মেসেজটা হচ্ছে মেন উদ্দেশ্য। যে অ্যাড প্লেসমেন্টটা যে হচ্ছে এইখানে ওরা কিন্তু খুব বেশি হিবিজিবি করে নাই, সিম্পল। ওরা শুধুমাত্র করলো কি আপনার আই ক্যাচ করার জন্য এখানে কি দিচ্ছে, ক্লাউড সার্ভার ওয়েব হোস্টিং,
এই ইনফরমেশনটা দিছে ওরা। ক্লাউড সার্ভারের উপরে 75% ডিসকাউন্ট দিছে, এতটুকু। ওয়েব হোস্টিং এর উপরে 65% ডিসকাউন্ট দিছে, এতটুকুই। এখানে কিন্তু খুব বেশি লেখালেখি করে নাই, হিবিজিবি করে নাই, কোনো কিছু করে নাই। তো এই অ্যাডের ব্যাপারটা আমি কেন দেখাইছি আপনাদেরকে, যখন আপনারা ভিডিও একটা দেখা ইয়ে করবেন ক্লায়েন্টের জন্য, এই জিনিসগুলো মাথায় রাখবেন যে খুব বেশি যাতে আপনার এটা দেখতে ইনফরমেশনটা গুলো অল্প একটুর মধ্যে যাতে সবকিছু চলে আসে। অল্প লেখা দিবেন কিন্তু আপনার অল্প লেখার মধ্যে সবকিছু চলে যাবে। যেমন এপিকের মধ্যে অনেক টেক্সট দেয় নাই ওরা, এবং যতটা সিম্পল করা যায়। এবং ওই অ্যাডটা তৈরি করছে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে, সিম্পল। এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন কিভাবে হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করা হয়। আর আপনাকে এর আগে বলা ছিল ক্যারোসেল অ্যাডের ব্যাপারে, এটা আমি আলাদাভাবে বলছিলাম। দেখেন এই অ্যাডটার মধ্যে হচ্ছে আপনারা মাঝে মধ্যে অ্যাড দেখবেন যে আপনার ছবিগুলো স্ক্রল করা যায়। এখানে ভিডিও দিছে, ভিডিও দিতে পারেন আপনারা, অথবা ইমেজও দিতে পারেন, স্টিল পিকচার। এবং ইমেজগুলো আপনার একটার পর একটা চলে যাবে। আপনি যদি স্ক্রল করেন অথবা মাউস অথবা আঙ্গুল দিয়ে যদি প্রেস করেন ঘুরে যাবে, ঘুরে যে একটা ইমেজ দিবে সবগুলো ইমেজ একটার পর একটা আসবে। এই সিস্টেমটাকে বলতে ক্যারোসেল অ্যাড। বর্তমানে এই অ্যাড সিস্টেমটা বেশ ভালো পরিমাণে চলতেছে এবং অনেকে এই অ্যাড সিস্টেমটা ফলো করতেছে। গট ইট? স্যার এটা আমরা কোথা থেকে পাবো স্যার, মানে এই অ্যাডটা কিভাবে করব? এই অ্যাডটা আপনাকে যে ফেসবুক পোস্টটা দেওয়ার পর আমরা যে পোস্টটা ক্রিয়েট করছি এরকম ভাবেই ক্যারোসেল অ্যাডটি আপনাকে তৈরি করতে হবে। আপনাকে পরবর্তীতে দেখাবো যে কিভাবে আপনি পোস্টটা দেওয়ার পর আমরা সিম্পলি পোস্টটা দিলাম, অ্যাড হলো, সবই দেখছেন। কিন্তু কি ক্যারোসেল সিস্টেমটা মানে একটা পর একটা ইমেজ চলে যাবে কিভাবে সেটা আপনারা দেখাবো একটু পরে। এরপর আসেন হচ্ছে যে ডেস্কটপ অথবা ল্যাপটপ দুটাকে আপনি একটা ক্যাটাগরি করেন, আর হচ্ছে মোবাইল। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে সবচাইতে বেশি মানুষজন ইউজ করে বা ফেসবুক ব্রাউজ করে কোন ডিভাইস থেকে? ল্যাপটপ ডেস্কটপ মিলে এই ক্যাটাগরি নাকি মোবাইল? স্যার মোবাইল। মোবাইলে বেশি করে স্যার। মোবাইলে। কারণ কি সবার হাতে মোবাইল আছে এবং মোবাইল শর্ট টাইমের মধ্যে তারা স্ক্রল করতে পারতেছে। এক জায়গায় বসে আছে, কাজ নাই, সে বসে একটু চেক করতে পারছে, বা একটু পর একটা আপনি খেয়াল করুন যে একটু পর কতক্ষণ পর আপনার মোবাইলটা আপনার হাতে উঠে আসতেছে। এত পরিমাণে তো আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ হাতে উঠে আসে না বা ওটার সামনে বসেন না। সো আপনি যে অ্যাডগুলো তৈরি করবেন ওইগুলো তৈরি করবেন হচ্ছে যে মোবাইল ডিভাইসের সাথে প্রায়োরিটি হবে ওইভাবে তৈরি করবেন যাতে মোবাইল ডিভাইসে দেখতে সুন্দর লাগে। খেয়াল করেন কথাটা, ঠিক আছে? এবার হচ্ছে লেস টেক্সট ইন ইমেজ, আইডিয়াল 20%। এটা ফেসবুক জরিপ থেকে উঠে আসছে যে যেই অ্যাডগুলো তৈরি করা হয় এই অ্যাডগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি লেখা থাকে, হিবিজিবি হয়ে যায়, এগুলোর প্রতি ক্লায়েন্ট বা ভিজিটর বা দের ইন্টারেস্টটা কম থাকে, এরা এগুলো কম দেখে। চোখের শান্তির একটা ব্যাপার আছে, যত কম থাকবে লেখা এবং ছবি দিয়ে আপনি ইনফরমেশনটা প্রকাশ করতে পারবেন সেইগুলো যে বেশি ইফেক্টিভ। ওই ধরনের ইমেজগুলো ফলো করতে হবে। এবং আপনি অ্যাড দেওয়ার সময় যদি আপনার ছবির মধ্যে প্রচুর পরিমাণে লেখা থাকে সেই অ্যাডটা আপনাকে অ্যালাউ নাও করতে পারে। আমি সেদিন বলছিলাম যে আপনার অ্যাডটা যখন বুস্ট করবেন, বুস্ট করার পরে কিন্তু বুস্ট হয়ে যায় না, ফেসবুক ওইটাকে রিভিউ করে, রিভিউ করার পরে এরপরে যে ওইটাকে পাবলিশ করে ফেসবুক। তো আপনার ইমেজের মধ্যে যদি অনেক হিবিজিবি লেখা থাকে সেক্ষেত্রে ফেসবুক নাও পাবলিশ করতে পারে, আপনার এটা ওরা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে। ডিঅ্যাক্টিভেট মানে হচ্ছে যে আপনি অ্যালাউ করবেন আপনার ওই অ্যাডটা। কথা বুঝতে পারছেন? জি স্যার। ইমেজ তৈরি করার সময় জি স্যার। টেক্সট যত অল্প দিবেন এবং যতটা ইনফরমেটিভ করা যায় ইমেজটা খেয়াল করবেন। আইডিয়াল হচ্ছে 20%, 20%-এর উপর যাতে টেক্সট না যায় ইমেজে, এটা খেয়াল করবেন। যদি যায় সেক্ষেত্রে আপনার ওই অ্যাডটা অ্যালাউ হবে না। আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন, অবশ্য এগুলো হইলে মার্ক করে রাখতে পারে আবার ফেসবুক আপনাকে, সো এটা করার দরকার নেই। সিঙ্গেল অবজেক্ট, আপনার যেই অবজেক্টটা তৈরি করবেন বা যেই উদ্দেশ্যে একটা বানাচ্ছেন সেই অবজেক্টটা থেকে যাতে সবকিছু চলে আসে যে কি পারপাজে এই অ্যাডটা তৈরি করা হয়েছে। যেমন একটু আগে আপনাদেরকে একটা অ্যাড দেখাইছি এপিগো বাংলাদেশের, ওইটার মধ্যে খেয়াল করবেন যে একটা লোক দাঁড়াচ্ছে মিলে, পাশে হচ্ছে বার্গারের ছবি দেওয়া আছে, তার মানে হচ্ছে ফুড রিলেটেড ওদের বিজনেস
এরকম মনে করার কোনো কারণ না, ওদের ইনফরমেশন কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে ছোট করে, খুব বেশি টেক্সট ইউজ করে নাই, এবং অবজেক্টটাকে ওরা ফোকাস করতে পারে কি পারে নাই এটা আপনারা পরবর্তী অ্যাডগুলো দেখে বুঝবেন। যে সবার অ্যাড যে পারফেক্ট হয় তা কিন্তু না, আপনাকে পারফেক্ট করে নিতে হবে। যে ছবিটা তৈরি করবেন সেই ছবিটা যাতে কথা বলে, যে এই ছবিটাতে বুঝিয়ে দিবে যে এটা কিসের অ্যাড, কথা বুঝতে পারছেন? অনেকে অ্যাড তৈরি করে কিন্তু ওটা কিন্তু সফল হয় না, ওরা ব্যবসা সফল হয় না। ব্যবসা সফল করার জন্য আপনাকে জিনিসটা ফলো করতে হবে। মডেল অ্যান্ড আই কন্ট্রাক্ট। মডেল হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে অনেক মানুষ ইউজ করে, এটা ফেসবুকে জরিপে আসছে যে যেসব অ্যাডের মধ্যে কোনো মডেল কিংবা মানুষ ব্যবহার করা হয়েছে এবং তারা এমনভাবে ব্যবহার করছে যে দেখে মনে হচ্ছে যে সে মানুষটা ছেলে অথবা মেয়ে, দেখে মনে হচ্ছে আমার দিকে তাকায় আছে। আপনার এই ধরনের অ্যাড দেখেন না, ইমেজ দেখে মনে হচ্ছে যে আমার দিকে তাকায় আছে, এরকম মনে হয় না? জি স্যার। তো এই ধরনের ক্ষেত্রে আপনার সেগুলো বেশি প্রায়োরিটি পায়, সেগুলো মানুষ ভিজিট বেশি করে এবং সেগুলো খুব ইফেক্টিভ হয়। তো চেষ্টা করবেন যে কোনো মানুষ ইউজ করার জন্য, এবং সেটা যদি আই কন্ট্রাক্ট হয়, ছবিটার এমনভাবে যাতে দেওয়া হয় যাতে ভিজিটরের সাথে ভিজিটরের চোখে চোখ কন্ট্রাকশনটা চলে আসে, ঠিক আছে? কালার কম্বিনেশন, আপনারা কালার কম্বিনেশন দিকে স্মার্ট হওয়ার চেষ্টা করবেন। আপনার পছন্দ অনুসারে যেটা হবে সেটাতে যাবেন না, আপনি যাবেন হচ্ছে যে ভিজিটর বা ক্লায়েন্টদের পছন্দ কোনটা হইতে পারে, অথবা যারা এই অ্যাডটা দেখবে তাদের পছন্দ কি হতে পারে। যতটা লাইট কালার ইউজ করবেন, কালার কম্বিনেশন একটার সাথে আরেকটা কম্বিনেশন করে ইউজ করবেন যাতে এই কালার সাথে এই কালারটা যায় এরকমভাবে। কালার কনসিস্টেন্সি, এরপর হচ্ছে হাই রেজলিউশন ইমেজ। হাই রেজলিউশন ইমেজের ব্যাপারে কিন্তু আমি গতকালকে বলছিলাম যে ছবির উপর বেস করেই আপনার পেজ অথবা ওয়েবসাইট দ্বারা যেতে পারে। আপনার ছবি বা ইমেজ যদি ফাটা টাইপের হয় কিংবা দেখতে ভালো লাগে না এমন যদি হয় তাহলে কিন্তু আপনার এটা মার্কেট পাবে না। হাই রেজলিউশন ইমেজ ইউজ করবেন এবং এটা দেখতে খুব এইচডি কোয়ালিটির যাতে হয়। ইমেজ কন্ট্রাস্টটা ফলো করবেন যাতে ইমেজ কন্ট্রাস্টটা ঠিক থাকে আপনার। এরপর হচ্ছে ডিফারেন্ট ইমেজ এক্সপেরিমেন্ট। আপনি করবেন কি, ওই যে যেটার জন্য আপনি ফার্স্টে ধরেই যে খুব ভালো হবে এমন না, আপনি একটা ইমেজ নিয়ে কাজ করতেছেন, সেই ইমেজটা ভালো নাও হইতে পারে অথবা ভালো হয়ে যেতে পারে। একটা তৈরি করলেন, একটা তৈরি করার পরে আপনি ওইটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট চালাবেন, এটার থেকে মানুষের ফিডব্যাকটা কেমন হচ্ছে। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন ইমেজ তৈরি করবেন, আপনার সেই ইমেজগুলোর উপর এক্সপেরিমেন্ট করবেন যে কোনটা আপনার খায় বা আপনার প্রোডাক্ট অনুসারে বা ওই পেজের সার্ভিস অনুসারে মানুষ কোনটাকে পছন্দ করতেছে, তার উপর আপনারা এক্সপেরিমেন্ট চালাবেন। যেটা দেখবেন আপনারা অ্যানালাইসিস করে যে এটা ভালো, সেগুলো আপনার মার্ক করবেন, মার্ক করে ওইগুলো আপনারা সবসময় ওইগুলো ফলো করার চেষ্টা করবেন। আর একটাকে যত সিম্পল করা যায়, যেটা শুরুতে বলছি হিবিজিবি করবেন না। আচ্ছা, এইটার লিঙ্ক হচ্ছে যে ফেসবুক পলিসি অ্যাডের জন্য করা হয়েছে। এই পলিসিটা কষ্ট করে আপনারা পড়বেন, এই জন্য পড়বেন, এটা হোম টাস্ক না কোনো কিছুই না, কিন্তু আপনার নিজের জন্য পড়বেন। এই জন্য পড়বেন যে যদি আপনি না পড়েন, আপনি কোনো কারণে যদি ভায়োলেট করেন রুলস, সেক্ষেত্রে আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। পারফেক্ট এক্সাম্পল আমার অ্যাকাউন্ট, যেটা দেখাইছি আপনাদেরকে এর আগে। আপনারা যদি এই লিঙ্কটা ব্রাউজ করেন, দেখেন এটা হচ্ছে যে অনেক লেখা, আপনি হয়তো বা হাঁপায়া যাবেন, আপনি বিরক্ত হয়ে যেতে পারেন, তবে এটা বুকমার্ক করে রাখবেন, সময় সময় আপনি এটা পড়বেন। এখানে আন্ডারস্ট্যান্ডিং আওয়ার পলিসি এটা আছে, তারপর হচ্ছে কমন পয়েন্ট অফ কনফিউশন, মানে হচ্ছে যে কী ধরনের প্রবলেম সবচেয়ে বেশি তৈরি হয়, পার্সোনাল অ্যাট্রিবিউটস, অ্যাকচুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, ফেসবুক ব্র্যান্ডস, এই জিনিসগুলো নিয়ে প্রবলেম তৈরি অনেক সময়, অনেকে যারা এগুলো তৈরি করে এইগুলোর কারণে ওরা অ্যালাউ করে না, তো এগুলো খেয়াল করবেন। তারপর হচ্ছে যে হোয়াট উই কনসিডার, এখানে দেখেন অ্যাডের জন্য ওরা কি কি জন্য অ্যালাউ করবে, কনসিডার করবে কি কি, ল্যান্ডিং পেজ, তারপর অ্যাড, এগুলো যে তৈরি করতেছেন ফোকাসটা কিসের করছে। হোয়াট হ্যাপেন্স আফটার অ্যান অ্যাড ইজ রিভিউড, রিভিউটা হওয়ার পরে যে কি লেখছে, আফটার ইউর অ্যাড ইজ রিভিউড ইউ উইল রিসিভ এ নোটিফিকেশন লেটিং ইউ নো ইফ ইউর অ্যাড ইজ অ্যাপ্রুভড। যেটা আপনাকে বললাম যে আপনি বুস্ট করার পরে
এটা রিভিউতে চলে যায়, ফেসবুক এটাকে রিভিউ করবে, রিভিউ করে যদি আপনার এটা দেখে যে সবকিছু ঠিক আছে তাহলে এটা অ্যাপ্রুভ করে দিবে। আর যদি মনে হয় তাদের কাছে যে না এটা ঠিক নাই তাহলে এটা আর করবে না, এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার কাউন্টিং শুরু হয়ে যাবে, এটা বিভিন্ন জায়গায় স্প্রেড হওয়া শুরু করবে এই অ্যাডটা ভিজিটরদের কাছে, তখন আপনার টাকা কাটার ব্যাপারটাও শুরু হবে ধীরে ধীরে। স্যার ঠিক না থাকলে কি ওরা সাজেস্ট করবে যে আমার কি কি প্রবলেম ছিল বা কি কি ভুল ছিল? ওরা ওইখানে বলে দিবে যে এটা অ্যাপ্রুভ হয় নাই, মোটামুটি একটা দেওয়ার চেষ্টা করবে ওরা যে এই কারণে হয় নাই। আপনাকে এখানে একটা নোটিফিকেশন, যেমন এখানে কি বলছে এখানে যে ইউ উইল রিসিভ এ নোটিফিকেশন, কথা বুঝতে পারছেন? এই একটু নিচে আসেন তাহলে আপনার কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। স্টেপস টু টেক ইফ ডিসঅ্যাপ্রুভড, যদি ডিসঅ্যাপ্রুভ হয় তাহলে কি হবে এই দেখেন, তখন আপনি কি করবেন, এডিট ইউর অ্যাড, আপনার অ্যাডটা এডিট করবেন। ইফ ইউর অ্যাড ইজ নট অ্যাপ্রুভড অ্যান্ড ফর নট ফুললি কমপ্লাইং উইথ আওয়ার পলিসি, যদি তাদের পলিসির সাথে না যায়, ইউ ক্যান এডিট ইট অ্যান্ড রিসাবমিট ফর রিভিউ, আপনি এটা রিসাবমিট করতে পারবেন, এডিট করবেন, কি কি প্রবলেম আছে সেগুলো সলভ করবেন। চেক দ্য ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েট উইথ ইউর অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট, আপনার অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্টের সাথে ইমেল অ্যাড্রেস ঠিকমতো আছে কিনা, এই জন্য আপনাদেরকে সবসময় বলা হয়েছে ইমেল অ্যাড্রেসের কথা, সবসময় ইমেল অ্যাড্রেস খুব ইম্পর্টেন্ট জিনিস। ইফ ইউর অ্যাড ডাজন্ট গেট অ্যাপ্রুভড উইল সেন্ড ইউ অ্যান ইমেল উইথ ডিটেলস দ্যাট এক্সপ্লেইন হোয়াই, ওই যে যেটা আপনি কোশ্চেন করলেন যে ওরা কি বলে দিবে কিনা, আপনার অ্যান্সার পাইছেন? জি স্যার। আচ্ছা, এরপরে কি বলছে, ইউজিং দিস ইনফরমেশন in your disapproval email you can edit your ad and create a complaint. 1 check this page or editing steps, আমি আমার অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার ক্ষেত্রে এই ধরনের হয়েছে যে ওরা অ্যালাউ করে নাই, হয়তো বা টেক্সট একটু বেশি আসছে, তা আমি ওদেরকে ইমেল করছি, এই যে সেকেন্ড লাইনটা যে ওদেরকে ইমেল করা যায়, আমি ওদেরকে ইমেল করছি, করে বললাম যে আমার এটা সব কিছু আছে, আমার এটার মধ্যে অ্যালাউ করে দাও, আমার এই ইনফরমেশনগুলো দরকার আছে, ওরা তখন অ্যালাউ করে দিছে। Save your edited change, once you save your change your ad will be resubmitted for review, যখন আপনি সেভ করবেন, সেভ করার পরে এটা অটোমেটিক রিসাবমিট হয়ে যাবে, কথা বুঝতে পারছেন? আর এটা হচ্ছে যে ওই যে আমার এক্সপ্লেনেশন কথা বললাম, এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে এটা অ্যাপিল দ্য ডিসিশন, ইফ ইউ কান্ট এডিট ইউর অ্যাড অর ফিল ইট ওয়াজ এ মিস্টেক দ্যাট ইজ নট অ্যাপ্রুভ ইউ ক্যান রিকোয়েস্ট এ রিভিউ অফ দ্য ডিসিশন ইন অ্যাকাউন্ট কোয়ালিটি, মানে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে ওরা এটা অ্যাপ্রুভ করে না, এটা ঠিক হয় না, ওরা চাইলে অ্যাপ্রুভ করতে পারে, তখন আমি এটা আপিল করছি ওদের কাছে, ওরা আপিল করার পর ওরা অ্যালাউ করে দিছে। তো এরকম অনেক কিছু আছে এখানে, ফরবিডেড কন্টেন্ট, কি কি জিনিস ফরবিড করতেছে, কমিউনিটি স্ট্যান্ডার্ডসের বিরুদ্ধে কি যাচ্ছে, ইললিগাল প্রোডাক্টস অর সার্ভিস। আপনি একটা জিনিস ইনফরমেশন দিই, নাইকো একটা ব্র্যান্ড নেম, তাই না? জানেন, নাম শুনছেন? জি না স্যার। আচ্ছা, নাম শুনছেন এরকম কোন ব্র্যান্ড নেম, মনে করেন যে এডিডাসের নাম শুনছেন, আপনারা তো অনেকে জুতা পরেন, এডিডাস। জি স্যার, এডিডাস, নাইকি স্যার। আপনারা যদি কোনো একটা অ্যাড তৈরি করেন যেখানে কিনা কোনো একটা জুতোর ছবি বা এডিডাসের ছবি দিয়ে আপনি এখানে যদি অ্যাড দেওয়ার চেষ্টা করেন, আপনার অ্যাড অ্যাপ্রুভ করবে না, এমনকি ওরা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দেওয়ার পরে যদি আপনি ট্রাই করেন তারপরে অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে, অ্যাড অ্যাকাউন্টটা। ওরা এই জিনিসটি স্ট্রিক্টলি ফলো করে যে আপনার অন্যের প্রোডাক্ট যেগুলো ব্র্যান্ড নেম, এইগুলো আপনি ওদেরগুলো আপনি অ্যাড দিতে পারবেন না, মাথায় রাখবেন এটা, ঠিক আছে? আর এখানে কি ইউনিক হওয়া লাগবে তো? ইউনিক বলতে আমি যাতে স্যার এডিডাস বা নাইকো বা যে কোনো ধরনের ব্র্যান্ডের যাতে আমি ওইভাবে নাই করতে পারি যাতে আমারটা ইউনিক হয়। হ্যাঁ, আপনারটা হচ্ছে আপনার রিলেটেড, স্যার যেমন স্যার ফ্যামিলি এরগুলো বাদ দিতে হবে আর কি। সরি স্যার যেগুলো আর কি মানে অধিক পরিচিত বা মানে অধিক মানে ব্র্যান্ড যেগুলো এগুলো তো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন না। যদি কোনো প্রোডাক্ট হয় যেটা আপনার না কিন্তু কতটা পরিচিত না, সেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা হবে না। জি স্যার। হ্যালো স্যার। জি বলেন স্যার, ইমেজগুলো কি কপিরাইট ফ্রি হতে হবে? কোনটা? ইমেজগুলো কপিরাইট ফ্রি হতে হবে? না, ইমেজগুলো কপিরাইট ফ্রি হতে হবে এমন কোনো কথা নাই, তারপরেও যদি কেউ কপিরাইট দিয়ে রাখে তাহলে সমস্যা হতে পারে। ইমেজগুলো বানাতে খুব কষ্টকর কিছু না, আপনাকে তো সেদিন দেখাইলাম যে গতকালকার ক্লাসে যে কিভাবে তৈরি কানভা দিয়ে আপনার এই কভার ফটো বানাইছে। আপনার শর্ট টাইমের মধ্যে ছোট ছোট ইমেজ বানাইতে পারেন আপনাদের সাইজ অনুসারে,
আচ্ছা, তারপর হচ্ছে কি টোবাকো অ্যান্ড রিলেটেড প্রোডাক্টস, আপনি কোনো সিগারেট বা মাদক দ্রব্য রিলেটেড কোনো অ্যাড দিতে পারবেন না। দেখেন, অ্যাডস মাস্ট নট প্রমোট দ্য সেল অর ইউজ অফ টোবাকো প্রোডাক্টস অ্যান্ড রিলেটেড, কি লিখছে, paraphernalia. Advertisement must not promote electronic cigarette, vaporize or any other products that simulate smoking. ড্রাগ অথবা স্মোক রিলেটেড আপনি এগুলো করতে পারেন, যে ড্রাগস অ্যান্ড ড্রাগ রিলেটেড প্রোডাক্টস, এগুলো আপনারা অ্যাডভার্টাইজ বুস্ট করতে পারবেন না। আনসেফ সাপ্লিমেন্টস, সাপ্লিমেন্টস বলতে হচ্ছে অনেকে ওষুধের মতো বেশ কিছু সাপ্লিমেন্ট আছে আমরা খাই, এগুলো যেগুলো আপনি করতে পারবেন না, এগুলো সেফ না আনসেফ তারপর আপনার কনফার্ম হইতে হবে। তারপর উইপন, অ্যামুনিশন অর এক্সপ্লোসিভ, বোম, তারপর হচ্ছে যে অস্ত্র এগুলো নিয়ে আপনি করতে পারবেন না। অ্যাডাল্ট প্রোডাক্টস অর সার্ভিস, অ্যাডাল্ট প্রোডাক্টস অর সার্ভিস মানে তো বুঝতে পারছেন, অ্যাডাল্ট কন্টেন্ট মানে সেক্সুয়াল রিলেটেড কোনো এই ধরনের কোনো কিছু নিয়ে কিছু করতে পারবেন না, যেখানে লেখাই আছে and not on a sexual pleasure or sexual enhancement and must be targeted to people 18 years or older। আপনি এই রিলেটেড কোনো কিছু করতে পারবেন না। যদি এই রিলেটেড কোনো কিছু চলে আসে আপনাকে ওইটা আটকায় দিবে, ওইটা অ্যাপ্রুভ করবে না ওরা। তারপর হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট, ওই একই জিনিস আপনার আরো ডিপলি ওরা বলছে এখানে, আপনারা পড়ে নিয়েন। তারপরে থার্ড পার্টি ইনফ্লুয়েন্সমেন্ট, জি বলেন। স্যার অনেক সময় তো এইগুলো মনে না মানে মনে নাও থাকতে পারে, কিন্তু পরবর্তীতে আমরা এটা জানবো কি করে যে এই অ্যাড গুলো আমরা দিতে পারবো না। আপনি যে এখন দেখাইতেছেন, আমি তো এই যে লিংক দিয়ে দিছি, তো এই লিংক দরকার পড়লে আমি গ্রুপের মধ্যে আবার দিয়ে দিব আপনাদের জন্য, আপনারা বসে বসে সময় নিয়ে পড়বেন। না স্যার, এই না এটা বলি নাই স্যার, বলতেছি মানে অনেক সময় এগুলো তো ভুলে যাওয়া হয় যখন লিংক গুলো না থাকবে, মনে করেন যে এইগুলো কি মুখস্থ করে বা মনে রাখতে হবে, এটা এগুলো মনে বলতেছিলাম। রাখতে হবে আপনাকে, কমন জিনিস, এটা মনে রাখার কিছু নাই আপনার। কমন এটা তো বুঝেন, সিগারেট শরীরের জন্য খারাপ, এটা নিয়ে কোনো কিছু করা যাবে না, এটা তো বুঝেন। জি স্যার। অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কিছু করা যাবে না, এটুকু তো বুঝেন। তারপর ড্রাগস নিয়ে কোনো কিছু করা যাবে না, এতটুকু তো বুঝেন। আপনার সমস্যা কোথায় হবে জানেন? সমস্যা হবে হচ্ছে যে, ও আচ্ছা একটা জিনিস, ব্র্যান্ড নেম এখানে আপনার সমস্যা হতে পারে, সবার জন্য না, যারা বুঝে তাদের জন্য ব্র্যান্ড নেম নিয়ে সমস্যা হবে না। যারা একটু আগে বললাম যে এডিডাস বা ব্র্যান্ড প্রতিষ্ঠান যারা, এদের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আপনি পারবেন না সহজে। করতে হলে ওদের পারমিশন নিয়ে করতে হবে, যদি ওরা পারমিশন দেয় তাহলে আপনি করতে পারবেন। গট ইট? জি স্যার। আচ্ছা, এরপরে আর কিছু আছে যেগুলো মনে করেন আপনার মনে রাখার বা একটু বুঝার ব্যাপার আছে। এখানে অনেক জিনিস আছে বেশিরভাগই যেগুলো বুঝার দরকার নেই, আপনার ইন জেনারেল সেন্সই আপনি বুঝতে পারবেন যে এগুলো আসলে পারবেন না। তো নন ফাংশনাল ল্যান্ডিং পেজ, এটা আপনাকে বুঝেন, শুধু আপনি একবার বুঝে ফেলেন, এরপরে আপনার কষ্ট করতে হবে না। নন ফাংশনাল ল্যান্ডিং পেজটা কি? আপনার ল্যান্ডিং পেজ হচ্ছে যে একটা ওয়েবসাইট কিংবা পেজ বা কোথাও একটা জায়গায় যাবে আপনার লিঙ্কটা, এই যে লিঙ্কে ক্লিক করার পরে, যেমন একটু আগে আপনাকে দেখাইছি, দেখেন নিচে, সবার নিচে লেখা আছে লার্ন মোর, তাই না? জি স্যার। লার্ন মোর এখানে দেখেন ইজিএস্ট ওয়েস্টের উপরে লেখা অ্যাশ কালারে bd.epigo.asia, এটা একটা ওয়েবসাইট, এটা একটা ভ্যালিড ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যদি ভ্যালিড না হতো, ভ্যালিড বলতে বোঝাচ্ছি হচ্ছে এই ওয়েবসাইটে যদি না থাকতো তাহলে যে ফেসবুক আটকায় দিবে, আর যদি থাকে ওদের ফেসবুক অটোমেটিক সিস্টেম আছে, এই সিস্টেম চেক করে নেয়, মেশিন সিস্টেম আছে, ওরা অ্যাডের সাথে লিঙ্ক চেক করে নেয় যে ল্যান্ডিং পেজ আছে নাকি, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। এই ওয়েবসাইটের মধ্যে যাবে, ওই লিঙ্কটা দেওয়া আছে, অথবা অন্য কোথাও যাবে, যেখানে যাবে সেই জায়গাটা মানে স্থায়িত্ব কিংবা সেই জায়গাটা আসলে আছে কিনা। আপনি আমাকে বাসার অ্যাড্রেস দিচ্ছেন, আপনার সে বাসার অ্যাড্রেস যদি না হয়, প্রপার না হয়, বা এটা যদি সত্যি না হয়, তাহলে কি হবে? আমি যা তো আপনার বাসাটা খুঁজে পাবো না, তাই না? ঠিক তেমনি এটা হচ্ছে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনার এই লিঙ্কটা যায় পৌঁছাবে, যদি না পৌঁছাতে পারে ওদের মেশিন সিস্টেম অটোমেটিকলি আপনার এটা ব্লক করে দিবে। অ্যাডস মাস্ট নট ডাইরেক্ট পিপল টু নন ফাংশনাল ল্যান্ডিং পেজ, কথা বুঝতে পারছেন? ওরা এটা উল্লেখ করেছে, ব্যাখ্যাও দিয়ে দিয়েছে যেটুকু পারছে। এইটা আপনি আজকে বুঝে ফেলছেন, এটা কি আর মনে রাখার দরকার আছে? না স্যার, এখন না স্যার, এগুলো তো এমনি সিম্পল। আপনি কোনো ওয়েবসাইট অ্যাড্রেস ইউজ করতে পারবেন না যেটা নাই, যেটা এক্সিস্টিং নাই, এরকম যদি কোনো কিছু না হয় তাহলে আপনি দিতে পারবেন না।
ওইটা দিতে পারেন যদি ওইটা থাকে, তাহলে সম্ভব। চিটিং অ্যান্ড ডিসাইডফুল প্র্যাকটিস, আপনি কোনো ইয়ে করতে পারবেন না যে আপনি চিটিং করতেছেন বা ফ্রড করতেছেন, এই টাইপের কোনো ইউজ করতে পারবেন না। এটা সিম্পল জিনিস, আপনি এটা বুঝেন, এটার জন্য আপনাকে মনে রাখার কিছু নেই। গ্রামার আর প্রফেনিটি, এটা হচ্ছে যে আপনার ওই যে টেক্সট বা কোনো কিছু দিবেন সেগুলো যাতে ঠিক থাকে, এগুলো কারণ অনেক সময় আটকায় দেয়, যে যদি আপনি ভুল দেন এগুলো চেক করে নেবেন। এগুলো এই গ্রামারের জন্য আপনারা সবচেয়ে ভালো ইউজ করতে পারেন গ্রামারলি। আপনারা কয়জন জানেন গ্রামারলির নাম শুনছেন কেউ? জি স্যার, ইউজ করি স্যার। ভেরি গুড। যারা যারা জানেন না আর যে ইউজ করছেন, আপনার দায়িত্ব হচ্ছে যে আজকে ফেসবুক গ্রুপের মধ্যে এটা পোস্ট করবেন যে গ্রামারের জন্য বা স্পেলিং কারেকশনের জন্য এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। এটা ফ্রি অপশন আছে, পেইড অপশন আছে। এই ফ্রি অপশনটা দিয়ে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন, যে আর্টিকেল লিখবেন যে এই গ্রামারলির কি কি ফ্যাসিলিটিস, লিখে লিঙ্কটা দিয়ে দিবেন। যারা যারা জানে না তারা এখান থেকে দেখে নিবে এবং এখানে লিঙ্কে সাইন আপ করে নিবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। কে কে বলছেন জানেন? স্যার ফেরদৌস শান্ত। আর কে? স্যার আমি জানি স্যার। নাম বলেন। স্যার তৌকির হাসান। আচ্ছা, আপনাদের দুজনের দায়িত্ব থাকলো, মাথায় রাখেন। তারপর নন এক্সিস্টেন্ট ফাংশনালিটি, এটার উত্তর দিয়ে দিছি আমি ওই যে লিংকের মধ্যে, যদি ল্যান্ডিং পেজ না থাকে আর কি, এবং অথবা যদি কোনো কিছু না থাকে, দেন দিস ইনক্লুডস ইমেজারি দ্যাট রেপ্লিকেটস প্লে বাটনস, নোটিফিকেশন অর চেক বক্স। এই জিনিসগুলো আপনি দিয়েছেন কিন্তু এগুলো আপনার স্থায়িত্ব নাই এগুলো, এরকম যদি হয় তাহলে ওরা অ্যালাউ করবে না। পার্সোনাল হেলথ, আপনার পার্সোনাল হেলথ সম্পর্কে এখানে কোনো কিছু উল্লেখ করবেন না, প্রয়োজন নাই। তারপর ওরা উল্লেখ করে দিচ্ছে এরকম আরো অনেক কিছু আছে, পে ডে লোন, পে চেক অ্যাডভান্স অ্যান্ড বেল বন্ডস, এই টাইপের কোনো জিনিস নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন না। আর যদি পারেন না সেক্ষেত্রে উল্লেখ করেছে শর্ট টার্ম লোন রিফার্স টু এ লোন অফ 90 days অর লেস, এই টাইপের কোনো কিছু ওরা পারবেন না আপনি কোনো কিছু করতে। মাল্টি লেভেল মার্কেটিং এগুলো করতে পারবেন না। পেনি অকশন, মিসলিডিং ক্লেমস, এরকম আরো অনেক কিছু আছে। স্পাইওয়্যার ম্যালওয়্যার কি জিনিস সেটা জানেন কেউ? মাহবুব আলম জানেন স্পাইওয়্যার ম্যালওয়্যার? ম্যালওয়্যার এটা ভাইরাস, এক ধরনের ভাইরাস। স্যার এগুলো তো স্যার ভাইরাস। হ্যাঁ, স্পাইওয়্যার ম্যালওয়্যার ওয়ান কাইন্ড অফ ভাইরাসের মতোই ওরা অ্যাটিটিউড করে, এবং এই টাইপের কোনো কিছু আপনারা কোনো অ্যাডের মাধ্যমে ছড়াতে পারবেন না। যদি করেন সেক্ষেত্রে ওরা পোস্টটা যে শুধু অ্যালাউ করবে না তা না, অ্যাপ ডিসঅ্যাপ্রুভ করবে শুধু তাই না, আপনার অ্যাকাউন্ট শুদ্ধ বন্ধ করে দিতে পারে। এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। অটোমেটিক অ্যানিমেশন, তারপরে আনঅ্যাকসেপ্টেবল বিজনেস প্র্যাকটিস, এটা পুরোটা আপনারা পড়বেন, দেখেন সব কিছু দেওয়া আছে। এটা তো আজকে তো পুরো ক্লাস 2 দিন ক্লাসও চলে যাবে যদি এটা পড়তে যাই। রেস্ট্রিক্টেড কন্টেন্টের মধ্যে কি আছে সব কিছু, এটা পুরোটা পড়বেন। ঠিক আছে? এটা আপনাদের দায়িত্ব। এটা পড়ে নিও স্যার। হ্যাঁ, এটা পড়ে নিব স্যার। হ্যাঁ, ভেরি গুড, এটা পড়ে নেবেন। এটা হচ্ছে যে মূল ব্যাপার। আমি এখন একটু গত ক্লাসের যা যা করছি এগুলো নিয়ে আমি একটু ছোট করে কিছু বলতে চাই, এবং এরপর আমি ছোট একটা এক্সাম নিব। আপনাদের এক্সাম নিব তাদের মধ্যে যারা কিনা আপনারা মিস করেন নাই ক্লাসগুলো এবং বুঝতে পারছেন, আর যারা কিনা নেটের ইস্যু বা উসিলা দিতেছেন তাদের জন্য হচ্ছে যে আমি ছোট একটা শর্ট সামারাইজ করতেছি। আখিমনি, তারপর হচ্ছে মুন্নিকা মুন্নি, আপনারা তো বলছেন যে আপনারা ক্লাস পাশাপাশি আরো অনেকেই আছেন শুনি, আপনারা তো বলছেন যে আপনারা পারেন না কিভাবে লিঙ্কডইন সাইন আপ করতে হয়, তাই না? জি স্যার। আচ্ছা, আমি এখন দেখাবো লিঙ্কডইন সাইন আপ করবেন কিভাবে। linkedin.com এ যাবেন। linkedin.com এ যাওয়ার পরে কি করবেন দেখাচ্ছি আপনাদেরকে।